প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে মোহাম্মদ মমতাজুর রহমান রনি। আজকে আমি তোমাদের সামনে আইসিটির দ্বিতীয় অধ্যায় নেটওয়ার্ক কমিউনিকেশন সিস্টেম এর ডেটা ট্রান্সমিশন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বিষয়টা কি? অর্থাৎ আমরা যে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদান করি বিভিন্ন ফ্রিকোয়েন্সির মাধ্যমে। এই পদ্ধতিগুলো কিভাবে ট্রান্সমিশন হয় এবং ট্রান্সমিশন কতটা দ্রুত সম্ভব ট্রান্সমিশন করা যায় বিভিন্ন মিডিয়া দ্বারা, অর্থাৎ একটা মিডিয়া বলতে পারো গাইডেড, অর্থাৎ কেবল দিয়ে অথবা কেবল ছাড়া, এই বিষয়গুলোই আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে শিখতে থাকব। তো আসো আমরা আলোচনা করি ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। আজকের আলোচ্য বিষয় ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড কাইন্ডস অফ দুই ধরনের। একটাকে আমরা বলতে পারি প্যারালাল, PARALL, প্যারালাল ট্রান্সমিশন। আর একটাকে বলতে পারি সিরিয়াল, RIL, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সাপোজ এই দুইটা আমরা ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে আমরা ভাগ করতে পারি। তো আসল ডেটা ট্রান্সমিশনের এই প্যারালাল ট্রান্সমিশনটা কীরকম সেটা আমরা জেনে নিই। প্রথমে আসো প্যারালাল ট্রান্সমিশন। এক কথায় প্রেরক অর্থাৎ যে ট্রান্সমিট করবে ডেটা এবং রিসিভার অর্থাৎ যে গ্রহণ করবে, তাদের মধ্যে ডেটা কিভাবে আদান প্রদান হবে। এখানে তাদের মধ্যে ডেটাটা কি হবে, সমান পথে অর্থাৎ সিঙ্গেল লাইনে সমান পথে ডেটাগুলো এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান হবে। অর্থাৎ বলা যাচ্ছে প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালভাবে ডেটা চলাচল করলে তাদেরকে সমান্তরাল বা প্যারালাল ডাটা ট্রান্সমিশন বলা হবে। যেমন একটি তার, যদি এই তারের তার বা কেবল যেটাই বলো, তার ভিতর দিয়ে যদি 1 বাইট বা 8 বিট ডেটা ট্রান্সমিশন হয়, তাহলে তার কিভাবে হয়, 8টা পৃথক লাইন তৈরি করা হয়। যেমন খেয়াল করে দেখো, 8টা পৃথক লাইন আমরা এখানে বলতে পারি। সাপোজ এই সাইডের আমরা ঘরটা করলাম, এটা হলো ট্রান্সমিটার। এখানে আমরা বলতে পারি বা সেন্ডার। আর এই সাইডের আমরা একটা মাধ্যম বানালাম, সেটাকে আমরা বললাম রিসিভার। সাপোজ আমরা যদি এই সেন্ডার থেকে রিসিভারে প্যারালাল পদ্ধতিতে অর্থাৎ সমান্তরাল পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট করি। সাপোজ মনে করো একটা ডেটা, আমরা জানি প্রযুক্তিতে ডেটাগুলো কিসে হয়, মেশিন কোডে রূপান্তর হয়। তাহলে আমরা যদি এই ডেটাগুলোকে ট্রান্সমিট করি, তাহলে দেখো 8টা লাইন, 1 2 8 বিটের ডেটার আমি উদাহরণ দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। সাপোজ 1 1 0 0 1 0 1 0। এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে ডেটাগুলো ট্রান্সমিট হবে এবং রিসিভার বিষয়টাকে অর্থাৎ এই ডেটাগুলোকে রিসিভ করে নেবে। এতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে দেখো, প্যারালাল ডেটা পদ্ধতিতে, ট্রান্সমিশন পদ্ধতিতে দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিট করা সম্ভব হয়। যেমন আমরা প্রত্যেকটা কেবল দিয়ে সিঙ্গেল বিট ডেটা ট্রান্সমিট করতে সক্ষম হচ্ছি। এটাতে ডেটা ট্রান্সমিশনের যুগপথ চলাচল করতে পারে সমানভাবে। আর অসুবিধা হতে পারে, একটা অসুবিধা আছে, যেমন প্যারালাল পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতি একই সমান n বিট ডাটা ট্রান্সমিট করার জন্য পৃথক NT লাইনের প্রয়োজন, NT কেবলের প্রয়োজন হয়, যার জন্য এটা অনেক সময় মানে ব্যয় সাপেক্ষ বলা যাচ্ছে। যে অনেকগুলো কেবল আমরা দেখছি, যেমন অনেক আগে যখন আমরা কম্পিউটারের মধ্যে যখন বাসপোর্টগুলো দেখি, তখন এই বাসপোর্টগুলো কিন্তু ঠিক এই ধরনেরই ছিল, একটার সাথে একটা লাগানো এবং অনেক মোটা, যেটাকে আমরা বলতাম হচ্ছে পেটাবাস।
পেটা বাস পোর্ট বলা হতো, হ্যাঁ, পেটা পোর্ট বলা হতো, যে অনেকগুলো কেবল একটার সাথে একটা এভাবে যুগপথের সাথে লাইনগুলো লাগানো থাকতো। জাস্ট এইরকম খেয়াল করে দেখো, এরকম লাইনের সাথে লাগানো থাকতো, এখানে কেবল থাকতো, এরকম ধরনের থাকতো। এটাকে বলা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন। আচ্ছা, তো এরপরে আসো আমরা অনুক্রম বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন নিয়ে আলোচনা করি। অনুক্রম বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন এক্ষেত্রে বলা যায় প্রেরক ও প্রাপকের মধ্যে অনুক্রম বা ধারাবাহিকভাবে একটা বিটের পর অপর একটা বিট চলাচল করলে তাকে আমরা অনুক্রম বা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন বলতে পারবো। সিরিয়াল কমিউনিকেশনের জন্য একটির পর একটি, অর্থাৎ এক বাইট বা 8 বিটের ডেটা পর্যায়ক্রমে 1 বিট করে আদান প্রদান করতে পারবে। যেমন এখানে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, তোমরা সবাই মডেম দেখেছো, মাউস দেখেছো, অথবা আরও কিছু অনেক সিরিয়াল যন্ত্রপাতি আছে যাকে সিরিয়াল পোর্ট বলা হয়, যেমন ইউএসবি পোর্ট রিলেটেড। ঠিক আছে, ইউএসবি মানেই হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট, যেখানে সেই বাস মানে কি, যে ডেটাগুলো সিরিয়াল বাই সিরিয়াল ট্রান্সমিশন হবে। এখানে কিভাবে সিরিয়াল বাই সিরিয়াল হবে আমরা একটু দেখে নেই। খেয়াল করে দেখো, আমরা যদি এইটাকেই বানাই, সাপোজ এটাকেই বানাই, মনে করো এইটাকে আমরা বানাচ্ছি, এখানে আমরা একটা দিই, এখানে আমরা এটার সাথে একটা কনভার্টার লাগালাম। সাপোজ এটা সেন্ডার ঠিকই থাকলো, সেন্ডারের সাথে আমরা একটা কনভার্টার লাগালাম। সেন্ডারে আউটপুট যাচ্ছে, ইনপুট যাচ্ছে, মনে করো 11001010 ইনপুট যাচ্ছে একটা লাইনে। এবার আসো এই কনভার্টারটা এখানে দিব হচ্ছে প্যারালাল টু সিরিয়াল কনভার্টার, অর্থাৎ P2S, প্যারালাল টু সিরিয়াল, P2S কনভার্টার লাগালাম। এবার এই কনভার্টার দিয়ে কী হবে, ডেটাগুলো সিরিয়াল বাই সিরিয়াল ট্রান্সমিট হবে। খেয়াল করে দেখো, এখানেও একটা তার থাকলো, এখানেও একটা তার থাকলো, এখানেও একটা কনভার্টার লাগালাম, এখানেও একটা কনভার্টার দিয়ে দিলাম, মনে করো এই গেল। এটা হচ্ছে S2P, অর্থাৎ সিরিয়াল টু প্যারালাল কনভার্টার এখানে লাগিয়ে দিলাম। কনভার্টার CONVRTR কনভার্টার লাগিয়ে দিলাম। এখানে লাগালাম প্যারালাল টু সিরিয়াল কনভার্টার, অর্থাৎ এই যে প্যারালাল লাইন থেকে সিরিয়াল হয়ে যাবে, অর্থাৎ এখানে তাহলে কিভাবে যাবে, সিঙ্গেল ডেটা যাবে, 11001010 এইভাবে যাবে। অর্থাৎ এখানে এই সাইডটা হবে MSB এবং এই সাইডটা হবে LSB, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং LSB মানে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এখানে হচ্ছে সিঙ্গেল কমিউনিকেশন লাইন, এই লাইনটা হচ্ছে, এই লাইনকে আমরা বলতে পারি সিঙ্গেল কমিউনিকেশন লাইন, অর্থাৎ কমিউনিকেশনের একটা সিঙ্গেল লাইন তৈরি হয়ে গেল। এবং এখানে খেয়াল করে দেখো, আবার সেটা প্যারালাল হয়ে মেশিনের মধ্যে সংযোগ পেল, অর্থাৎ 11001010 এইভাবে করে সংযোগ পেল, রিসিভারের কাছে গেল। অর্থাৎ এটা হলো ডেস্টিনেশন এন্ড অফ দ্য পয়েন্ট, এটা বোঝা গেছে। তো এটাই হচ্ছে অনুক্রম ডেটা ট্রান্সমিশন। তোমরা এই যে ইউএসবি পোর্ট রিলেটেড যেই ডিভাইসগুলো ব্যবহার করো, ইউএসবির পোর্ট কিবোর্ডেও আছে, এখন বর্তমানে কিবোর্ডের সাথে যে কেবল থাকে সেটাও ইউএসবি থাকে, আবার মাউসের সাথে যেটা থাকে সেটাও ইউএসবি থাকে, আবার পেন ড্রাইভের সাথে ইউএসবি পোর্ট থাকে। প্রত্যেকটা ইউএসবি পোর্টই হচ্ছে ঠিক এই সিস্টেমে, অর্থাৎ সিরিয়াল কনভার্টার হিসাবে কাজ করে। এটাকে আমরা বলি এক কথায় অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। এরপরে আসো আমরা দেখি সুবিধাগুলো কি পাওয়া যায় এটাতে। অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা চলাচলের জন্য একটি লাইন বা পথের প্রয়োজন হয়, ফলে কম খরচে ডেটা ট্রান্সমিশন লাইন অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা যেতে পারে। এই পদ্ধতিতে
একটি মাত্র লাইন ব্যবহার করার কারণে ট্রান্সমিশন বিলম্বজনিত কোনো সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয় না। অর্থাৎ বিলম্বজনিত কারণে কোনো সিনক্রোনাইজেশন অর্থাৎ এই যে ডেটা পর্যায়ক্রমে যে যাবে এটার জন্য যে কোনো বিলম্ব অর্থাৎ একটা মনে করো যে একটা এই 0 বিট চলে গেল তারপরে 1 বিট গেল না, এর জন্য একটু ডিলে হচ্ছে, সেরকম কিন্তু কোনো অসুবিধায় আমরা এখানে পড়ছি না। আর এটাতে অসুবিধা কি হতে পারে? অসুবিধা হচ্ছে গিয়ে একই সময় একটি মাত্র বিট স্থানান্তরিত হয়, ফলে এটি ধীরগতি সম্পন্ন একটা প্রক্রিয়া। অর্থাৎ একই সময় একটি বিট যাচ্ছে, তারপরে আরেকটা বিট ঢুকছে, তারপরে তৃতীয় বিট ঢুকছে, এভাবে একটা একটা করে বিট ট্রান্সমিশন হচ্ছে, যার জন্য এটা প্রক্রিয়াটাকে আমরা বলতে পারছি ধীরগতি সম্পন্ন প্রক্রিয়া। 2 নম্বর, এই পদ্ধতিতে উৎস ও গন্তব্য ডেটাকে কোডে রূপান্তরের জন্য বিশেষ কনভার্টার যেমন ইউএআরটি বসাতে হয়, যা সার্কিট ট্রান্সমিশনের ব্যয় বৃদ্ধি করতে পারে। অর্থাৎ এই যে আমরা এই যে কনভার্টারগুলো বসেছি, এই কনভার্টারগুলোকে হচ্ছে ইউএআরটি এক ধরনের কনভার্টার, যেটা সার্কিটের ট্রান্সমিশন ব্যয়টাকে বৃদ্ধি করে দেয়। আচ্ছা, উদাহরণস্বরূপ RS 232 প্রোটোকল ব্যবহার করে কম্পিউটার ও মডেম সংযোগ করা হয়। তাছাড়া ইউএসবি অর্থাৎ ইন্টারফেস ব্যবহার করে যে কোনো ডিভাইসের সাথে কম্পিউটার সংযোগ হলো সিরিয়াল সংযোগ বলা যায়। তো এরপরে আসো আমরা বিট সিনক্রোনাইজেশন দেখি। বিট সিনক্রোনাইজেশন খুব ইম্পর্টেন্ট। আমরা যে বিট সিনক্রোনাইজেশন বলা হচ্ছে কেন, যে এই যে বিট পর্যায়ক্রমে যে একটা থেকে একটা বিট ট্রান্সমিট হচ্ছে, এই ট্রান্সমিশনের সিনক্রোনাইজেশন অর্থাৎ পর্যায়ক্রমে যে ট্রান্সমিশনটা হচ্ছে সেই বিষয়টাকে আমরা এখন ক্লিয়ার করব। অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিনক্রোনাইজেশন বিট শুরু এবং শেষ বুঝতে পারে। অর্থাৎ এখানে পর্যায়ক্রমে এটা না যে এটাও পরেরটাও যদি আমরা এক কথায় আনগাইডেড মিডিয়া দিয়ে পাঠাতাম, মনে করো তারবিহীন মাধ্যম যে আমরা ফ্রিকোয়েন্সিতে ছাড়ছি, তো এখানে ফ্রিকোয়েন্সি দেখা আমি কথা বলছি, এই কথা আমার সামনে পিছনে সর্বত্র কিন্তু সব জায়গায় ছড়ায় যাচ্ছে। এখানে কোন কথাটা আগে ক্যাচ করবে কোনটা পরে কথা ক্যাচ করবে সেই বিষয়ে কিন্তু সিনক্রোনাইজেশন থাকছে না। তো এই রুলসটা থাকা দরকার। এই রুলসটার জন্যই আমরা এখানে বিট সিনক্রোনাইজেশন ব্যবহার করব। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে শুরু ও শেষ বোঝাতে পারলে প্রাপক সেই সিনক্রোনাইজেশন থেকে ডেটা পুনরুদ্ধার করতে পারে না। কাজেই অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে আমরা বলতে পারি বিট সিনক্রোনাইজেশন পদ্ধতি। তাহলে বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কিন্তু আমরা আরও 3টা ভাবে ভাগ করতে পারি। যেমন আসো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। আমরা বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে দেখছি, অর্থাৎ লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা পড়ছি হচ্ছে বিট সিনক্রোনাইজেশন, সিনক্রো আরো সিনক্রো এন এস বিট সিনক্রোনাইজেশন আরো এনও ইউএস বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাসের আমরা দেখব যে বিট সিনক্রোনাস পদ্ধতি আরও 3টা ভাবে ভাগ করা হচ্ছে। 1 নাম্বার বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, ASYN অ্যাসিন ASYN CHRONOUS অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন MISSION ট্রান্সমিশন। 2 নাম্বার হচ্ছে গিয়ে সিনক্রোনাস ট্রান্সমিশন SYNCHRONOUS সিনক্রোনাস ট্রান্সমিশন। আর 3 নাম্বার হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন, ISO
ক্রোনাস, CHRONOUS, আইসোক্রোনাস ট্রান্সমিশন। এই কয়টা জিনিস আমরা এখন ক্লিয়ার হব। তবে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আজকে যতটুকু তোমাদের বোঝা সম্ভব তার উপর ভিত্তি করে লেকচারটা তৈরি করা, যাতে তোমরা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হও এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই ভালো করে দেখতে চাও। সেভাবেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ধৈর্য ধরে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা না টেনেই খুব ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবা, কারণ আমি বেশিক্ষণের ভিডিও দিই না, যাতে তোমাদের ধৈর্য না হারায়। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, বাসায় ইনশাল্লাহ ভালোভাবে শিখতে পারবা। আসো আমরা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি নিয়ে আলোচনা করি। অ্যাসিনক্রোনাস আজকের বিষয়টা হচ্ছে বিট সিনক্রোনাইজেশনের। আমরা বিট সিনক্রোনাসের অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন নিয়ে আলোচনা করব। 1 নাম্বার, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেম প্রেরক থেকে ডেটা গ্রহণের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার কাদেরকে বলছি এক কথায়, যদি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয় তাদেরকে আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলা হচ্ছে। তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার কাদেরকে বলা হচ্ছে, যেমন বর্ণমালাগুলো, আমাদের যে কিবোর্ডের যে বর্ণমালাগুলো আছে, সেই কিবোর্ডের বর্ণমালাগুলোকেই আমরা এখানে ক্যারেক্টার বলে থাকি। সাধারণত কিবোর্ডের সেই বর্ণমালাগুলোকেই সাধারণত আমরা ক্যারেক্টার বলে থাকি। তাহলে যেমন এ একটা ক্যারেক্টার, বি একটা ক্যারেক্টার, ছোট হাতের এও একটা ক্যারেক্টার, ছোট হাতের বিও একটা ক্যারেক্টার, 1 2 এভাবে 9 পর্যন্ত, 0 1 2 থেকে 9 পর্যন্ত বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার আছে। এগুলোকে আমরা ক্যারেক্টার, কিবোর্ডে যে বর্ণগুলো আছে সেগুলোকে বর্ণ, চিহ্ন নির্বিশেষে সংখ্যা, এগুলোকে আমরা কি বলি, ক্যারেক্টার। কারণ প্রত্যেকটা ক্যারেক্টার কি তৈরি করে তোমরা ভালোভাবে জানো, যে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা কি দেখতে পাই, ডিসপ্লেতে ক্যারেক্টারের ইফেক্ট দেখতে পাই। অর্থাৎ আমরা যদি মনিটরকে এভাবে বিভাজন করি, এভাবে অক্ষ বানাই, ঘর বানাই, তাহলে দেখো আমরা জানি প্রত্যেকটা অন এবং জিরোতে ভাগ হয়, অন এবং অফ। এই সিম্বলগুলো দিয়ে আমরা বুঝছি অন দিয়ে হচ্ছে অন এবং ও দিয়ে বোঝাচ্ছে অফ। তাহলে সাপোজ মনে করো এর ক্যারেক্টার তৈরি করতে কিভাবে হবে, সাপোজ এই ঘরে লাইট জ্বললো, 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 এই ঘরে লাইট জ্বললো এবং এই ঘরগুলোতে লাইট জ্বললো। খেয়াল করে দেখো, এটা কিন্তু এর মতো একটা ক্যারেক্টার দেখা যাচ্ছে, লাইক এর মতো। যদি এই ঘরগুলো যদি খুব সূক্ষ্ম হয় এবং খুব চিকন করে নিয়ে আসা হয়, তাহলে আমাদের কাছে মনিটরে ধরো অনেক বেশি রেজুলেশন আমরা পাই। এই রেজুলেশনের কারণে আমরা কি দেখতে পাই, এই ঘরগুলো খুব কাছাকাছি থাকার কারণে এই ধরনের একবারে দেখতে পাই। তাহলে এই যে এখানে যে ঘরগুলোতে লাইট জ্বললো, এই ঘরগুলোকে আমরা বলছি বিট। তো এই ঘরগুলোতে যে লাইটগুলো জ্বললো, এই ঘরগুলো লাইট জ্বলার জন্য আমরা এই ঘরগুলোতে অন বলে থাকি এবং যেগুলোতে লাইট জ্বলেনি, যে ঘরগুলোতে, সেগুলোকে আমরা ও দিয়ে প্রকাশ করে থাকি। অনকে অন দিয়ে প্রকাশ করি এবং অফ ঘরগুলোকে আমরা ও দিয়ে প্রকাশ করি। এভাবে করেই সাধারণত মাইক্রোপ্রসেসর তার সিস্টেমের ভিতরে অন জিরোর মাধ্যমে বিট প্রকাশ করে এবং ক্যারেক্টার ইমেজ তৈরি করে। সো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। খেয়াল করো, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে আমরা জানি প্রত্যেকটা কিবোর্ডের যে ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারের প্রত্যেকটার এক কথায় একটা বিট তৈরি করা আছে, নির্ধারিত বিট তৈরি করা আছে, একটা চার্ট তৈরি করা আছে, সেটাকে আমরা আস্কি কোড বলে থাকি। কিবোর্ডের যে কোডগুলো আছে, প্রত্যেকটা কোডকে আস্কি কোডে আমরা যদি বিভাজন করি, তাহলে এর আস্কি কোড আছে আলাদা, এবং এই ছোট হাতের এ এবং বড় হাতের এ দুইটার কিন্তু চেহারা ভিন্ন ভিন্ন। সেক্ষেত্রে দুইটার ক্যারেক্টার ইফেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, ভিন্ন ভিন্ন হবে। কখনো একই রকমের কোড
তৈরি হবে না, মেশিন কোড তৈরি হবে না, যা প্রসেসিংয়ে এর মতো আকৃতি দেখাবে না। এই কারণে এগুলোকে বলা হচ্ছে ক্যারেক্টার। আর প্রতিটা ক্যারেক্টার বিট নেয় হচ্ছে 8 বিট সাইজের মেমোরি নিয়ে থাকে, 8 বিট বা 1 বাইট সাইজের মেমোরি নিয়ে থাকে। তো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি যখন ডেটা ট্রান্সমিট করে তখন প্রতিটা স্টেপে একটা একটা করে ডেটা ট্রান্সমিট করতে থাকবে। সাপোজ মনে করো এটা একটা ল্যাপটপ, তুমি মনে করো একটা টেক্সট, সাপোজ রনি, এই রনি শব্দটাকে তুমি একটা মেশিনে ট্রান্সমিট করছো, সাপোজ একটা কম্পিউটারে ট্রান্সমিট করছো, ওয়্যারলেস মিডিয়া দিয়ে তুমি ট্রান্সমিট করছো। তাহলে তোমার এই মেশিনটা হবে সেন্ডার, এটা হবে রিসিভার হবে। তাহলে সাপোজ কিভাবে ট্রান্সমিট হবে, যদি আমরা মনে করো যে কেবল দিয়ে ট্রান্সমিট করছি, সাপোজ কেবল দিয়ে ট্রান্সমিট করছি, এটা কেবলের মাধ্যমে, তাহলে এখানে আর শব্দটা আগে যাবে, তারপরে যাবে ও, তারপরে থাকবে এন, তারপরে থাকবে ওয়াই, ঠিক এইভাবে যাবে। তার মানে এটা আগে এখানে পৌঁছাবে, অর্থাৎ এই প্রক্রিয়া ইউনিটে পৌঁছাবে, এটা তো মনিটর, প্রসেস ইউনিটে যাবে, তারপরে সেকেন্ড স্টেপে যাবে ও, থার্ড স্টেপে যাবে এন এবং ফোর্থ স্টেপে যাবে ওয়াই। এভাবে একটা করে ক্যারেক্টারগুলোকে গন্তব্য বা রিসিভার স্টোরেজে পৌঁছাবে এবং লাস্টে আমরা এখানে স্টোরেজ পাবো আর ও এন ওয়াই দেখতে পাবো, স্টোরেজ পাবো, প্রক্রিয়া হবে, স্টোরেজ পাবো এবং এই স্টোরেজের ডিসপ্লেতে আমরা এই লেখাটাকে দেখতে পাবো। তাহলে প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক অর্থাৎ যে গ্রহণ করবে সে যে